নমস্কার। ব্রিটিশরা বাংলায় প্রায় ২০০ বছর শাসন করেছিল। তো এই লম্বা সময়ে ঠিক কি কি হয়েছিল? ব্যাপারটা শুধু তো রাজনৈতিক পরাধীনতার ছিল না, তাই না? বাংলার অর্থনীতি, সমাজ, এমনকি আমাদের সংস্কৃতি সবকিছুতেই এসেছিল একটা বিরাট পরিবর্তন। তো চলুন আজ সেই গল্পটাই একটু তলিয়ে দেখা যাক। আচ্ছা, ব্রিটিশদের অর্থনৈতিক শোষণের কথা বললেই একটা শব্দ বারবার ঘুরে ফিরে আসে, সম্পদের বহির্গমন বা ড্রেইন অফ ওয়েলথ। তো জিনিসটা আসলে কি? সহজ করে বললে এটা ছিল একটা ওয়ান ওয়ে ট্রাফিক, মানে ভারতের সমস্ত সম্পদ, টাকা পয়সা, কাঁচামাল সব কিছু সোজা চলে যেত ব্রিটেনে, আর বিনিময়ে ভারত প্রায় কিছুই পেত না। আর ঠিক এটাই ছিল ব্রিটিশ শোষণের একেবারে মূল ভিত্তি। একটা প্রশ্ন কিন্তু আসেই, তাই না? ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এসেছিল ব্যবসা করতে, তা সেই ব্যবসায়ীর দল কিভাবে গোটা দেশের শাসক হয়ে বসল? ব্যাপারটা কিন্তু মোটেই একদিনে ঘটেনি। এর পেছনে ছিল ঠান্ডা মাথার পরিকল্পনা আর এমন কিছু ঘটনা যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। পলাশী যুদ্ধের কথা তো আমরা সবাই জানি, কিন্তু সত্যি বলতে ব্রিটিশদের আসল ক্ষমতা দখলের টার্নিং পয়েন্ট ছিল ১৭৬৪ সালের বক্সারের যুদ্ধ। ভাবুন একবার, এই একটা যুদ্ধে কোম্পানি হারিয়ে দিল বাংলার নবাব, অযোধ্যার নবাব আর খোদ মুঘল সম্রাটের মিলিত শক্তিকে। এই জয়ের পরই ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু ব্যবসায় রইল না, হয়ে উঠল এই অঞ্চলের সবচেয়ে বড় রাজনৈতিক আর সামরিক শক্তি। বক্সারের যুদ্ধের পর রবার্ট ক্লাইভ এক অদ্ভুত সিস্টেম চালু করলেন। নাম হলো দ্বৈত শাসন। ব্যাপারটা খুব মজার। দেখুন, টাকা পয়সা আদায় আর রাজস্ব সব ক্ষমতা কোম্পানির হাতে, আর অন্যদিকে আইন শৃঙ্খলা সামলানো মানের শাসনের সব দায়িত্ব থাকল নবাবের ঘাড়ে। ফলটা কি হলো? সোজা কথায়, কোম্পানির হাতে রইল ক্ষমতা কিন্তু কোনো দায়বদ্ধতা নেই, আর নবাবের কাঁধে সব দায়িত্ব কিন্তু হাতে কোনো ক্ষমতাই নেই। এর ফলে বাংলায় যে অরাজকতা আর লুটরাজ শুরু হয়েছিল তা ছিল কল্পনাতীত। তো এই যে রাজনৈতিক ক্ষমতা হাতে এলো, এর সরাসরি প্রভাব গিয়ে পড়ল বাংলার অর্থনীতির ওপর। চলুন এবার একটু দেখি ওই যে সম্পদের বহির্গমনের কথা বললাম, সেটা বাস্তবে কিভাবে বাংলার অর্থনীতিকে একেবারে ভেঙে দিয়েছিল। শুধু একটা হিসাব দেখুন, ১৭৫৮ থেকে ১৭৬৫, এই মাত্র ৭ বছরে বাংলা থেকে ব্রিটেনে গিয়েছিল প্রায় ৬ মিলিয়ন পাউন্ড। আজকের দিনে এই টাকার অঙ্কটা কত হবে ভাবুন তো। আর এটা তো ছিল সবে শুরু। এই বিপুল পরিমাণ সম্পদ দেশ থেকে বেরিয়ে যাওয়ায় বাংলার অর্থনীতিতে যে শূন্যস্থান তৈরি হয়েছিল তার কোনোদিনও পূরণ হয়নি। শুধু টাকা পয়সা পাচারই নয়, ব্রিটিশরা রীতিমতো পরিকল্পনা করে বাংলার গর্ব, তার বিশ্ববিখ্যাত বস্ত্রশিল্পকে শেষ করে দিল। কিভাবে? দুটো প্রধান অস্ত্র ছিল তাদের। এক, ইংল্যান্ডে বাংলার কাপড়ের ওপর চাপানো হল অট্টম কর, ফলে দাম এত বেড়ে গেল যে সেখানকার বাজারে আর টেকাই গেল না। আর দুই, প্রায় কোনো কর ছাড়াই ইংল্যান্ডের মিলে তৈরি সস্তা কাপড় এনে আমাদের বাজার পুরো ছেয়ে ফেলল। ফলাফল, আমাদের তাঁতি আর কারিগররা এই অসম লড়াইয়ে হেরে গেল। বাংলা হয়ে উঠল শুধু কাঁচামাল যোগান দেওয়ার একটা জায়গা। অর্থনীতি তো গেল, কিন্তু ব্রিটিশ শাসনের প্রভাব কি শুধু সেখানেই থেমেছিল? একদমই না। এর ধাক্কা এসে লেগেছিল বাংলার সমাজ আর আমাদের চিন্তাভাবনার জগতেও। এটা এমন একটা সময় ছিল যেখানে একদিকে ছিল সংঘাত, আবার অন্যদিকে ছিল নতুন কিছুর জন্ম। ব্রিটিশরা যখন ঠিক করল যে এখানে শিক্ষার জন্য টাকা দেবে, তখন একটা বিরাট তর্ক শুরু হলো। কি নিয়ে? তর্কটা ছিল শিক্ষাটা হবে কোন ভাষায় আর কি শেখানো হবে। একদিকে ছিলেন প্রাচ্যবাদীরা, যারা বলতেন সংস্কৃত, আরবি, ফার্সির মতো আমাদের নিজেদের ভাষাতেই ঐতিহ্যবাহী জ্ঞান চর্চা হোক। আর অন্যদিকে ছিলেন পাশ্চাত্যবাদীরা। তাদের সাফ কথা ছিল, না, শিক্ষা হবে ইংরেজিতে, আর শেখাতে হবে পশ্চিমের বিজ্ঞান আর সাহিত্য। শেষ পর্যন্ত এই বিতর্কে জিতলেন পাশ্চাত্যবাদীরাই। আর তাদের আসল উদ্দেশ্যটা কি ছিল সেটা টমাস ম্যাকলের একটা কথাতেই পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছিলেন, তারা এমন একটা শ্রেণী তৈরি করতে চান যারা রক্তে ও বর্ণে ভারতীয়, কিন্তু রুচি, মতামত, নৈতিকতা এবং বুদ্ধিতে ইংরেজ হবে। মানে এমন একদল লোক তৈরি করা যারা দেখতে ভারতীয় হলেও মনে প্রাণে ব্রিটিশদের সমর্থক হবে আর তাদের শাসন টিকিয়ে রাখতে সাহায্য করবে। কিন্তু দেখুন, ইতিহাসের মজাটা এখানেই। ব্রিটিশরা চেয়েছিল এক, আর হয়ে গেল আর একটা। এই পাশ্চাত্য শিক্ষার ফলেই জন্ম নিল এক নতুন শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণী, আর তারাই রুখে দাঁড়ালো সমাজের ভেতরে জমে থাকা নানা কুসংস্কার আর অন্যায়ের বিরুদ্ধে।
এই যে একটা সামাজিক আর সাংস্কৃতিক জাগরণ, একেই আমরা বলি বেঙ্গল রেনেসা বা বাংলার নবজাগরণ। আর এই নবজাগরণের পুরোধা ছিলেন কারা? রাজা রামমোহন রায়ের মতো মানুষ, যিনি সতীদাহের মতো একটা ভয়ঙ্কর প্রথার বিরুদ্ধে লড়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বিধবা বিবাহের জন্য দরজা খুলে দিয়েছিলেন আর নারী শিক্ষার আলো জ্বেলেছিলেন। আবার স্বামী বিবেকানন্দ, যিনি সেবার আদর্শে এক নতুন আধ্যাত্মিকতার পথ দেখিয়েছিলেন। এরাই ছিলেন সেই সময়ের পথপ্রদর্শক। তো একদিকে অর্থনৈতিক শোষণ, অন্যদিকে সমাজের নতুন চিন্তার ঢেউ, এই সব কিছুর ফলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ জমা হচ্ছিল। আর সেই জমে থাকা ক্ষোভই একসময় ফেটে পড়ল। জন্ম নিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একের পর এক প্রতিরোধ আর বিদ্রোহ। আর এই বিদ্রোহগুলো কিন্তু কোনো ছাড়া ঘটনা ছিল না। সাঁওতাল বিদ্রোহ বলুন, নীল বিদ্রোহ বা পাবনার বিদ্রোহ, এই সবগুলোই দেখিয়ে দেয় যে একদম গ্রামের সাধারণ কৃষক, আদিবাসী মানুষ, তারা ব্রিটিশ আর তাদের দেশীয় সহযোগী মানে জমিদার আর মহাজনদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। কিন্তু এই ছোট ছোট প্রতিরোধগুলো একটা বড় সংগঠিত রাজনৈতিক আন্দোলনের রূপ নিল ১৯০৫ সালে স্বদেশী আন্দোলনের সময়। লর্ড কার্জন যখন বাংলাকে দুভাগ করার সিদ্ধান্ত নিলেন, মানে বঙ্গভঙ্গ, তার বিরুদ্ধে যে আন্দোলনটা শুরু হলো সেটা আর আগের মতো শুধু চিঠি লেখা বা আবেদন নিবেদনের মধ্যে থেমে থাকল না। এই স্বদেশী আন্দোলনে কিন্তু ভবিষ্যতের স্বাধীনতার সংগ্রামের পথ দেখিয়ে দিয়েছিল। এর মূল হাতিয়ারগুলো কি ছিল? ১. ব্রিটিশ জিনিসপত্র বয়কট করা। ২. নিজেদের দেশের জিনিস মানে স্বদেশী শিল্পের প্রচার করা। ৩. নিজেদের জাতীয় স্কুল কলেজ তৈরি করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই আন্দোলনে ছাত্রছাত্রী থেকে শুরু করে বাড়ির মেয়েরা পর্যন্ত সবাই রাস্তায় নেমে এসেছিল। এটাই ছিল একটা গণ আন্দোলনের আসল ব্লুপ্রিন্ট। কিন্তু স্বাধীনতার পথটা কখনোই সহজ ছিল না। একদিকে যেমন ঐক্যের চেষ্টা চলছিল, তেমনি অন্যদিকে বিভেদের রাজনীতিও কিন্তু ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছিল। আর এই বিভাজনের রাজনীতি বাংলাকে এক খুব দুঃখজনক পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। এরকম একটা সময়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এক অসাধারণ উদ্যোগ নিয়েছিলেন, বেঙ্গল প্যাক্ট। এটা ছিল হিন্দু মুসলিম রাজনৈতিক ঐক্য তৈরির একটা দারুণ চেষ্টা। এই চুক্তিতে বলা হয়েছিল যে সরকারি চাকরিতে আর আইনসভায় মুসলমানদের জন্য নির্দিষ্ট আসন থাকবে। ভাবুন কতটা দূরদর্শী একটা পদক্ষেপ। কিন্তু দুঃখের বিষয়, দেশবন্ধুর হঠাৎ মৃত্যুর পর এই ঐতিহাসিক উদ্যোগটা আর সফল হয়নি। এরপর রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল। যখন ব্রিটিশদের ক্যাবিনেট মিশন প্ল্যান ব্যর্থ হল, তখন মুসলিম লীগ পাকিস্তান তৈরির দাবি আদায়ের জন্য সরাসরি পথে নামার ডাক দিল। তারিখটা ছিল ১৬ই আগস্ট ১৯৪৬, আর দিনটার নাম দেয়া হয়েছিল প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা ডিরেক্ট অ্যাকশন ডে। আর এর ফল হয়েছিল ভয়ঙ্কর। ওই দিন কলকাতায় যে নারকীয় সাম্প্রদায়িক হিংসা শুরু হয়েছিল, তাকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলা হয়। ওই কয়েকদিনের রক্তপাত হিন্দু আর মুসলমানের মধ্যে বিভেদের দেওয়ালটা এমনভাবে তুলে দিল যে দেশভাগ প্রায় নিশ্চিত হয়ে গেল। শেষ পর্যন্ত সেটাই হল। ১৯৪৭ সালে বাংলা ভাগ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ রাতারাতি নিজের দেশেই পরদেশী হয়ে গেল। নিজের ভিটে মাটি ছেড়ে উদ্বাস্তু হতে বাধ্য হল। এই দেশভাগের যন্ত্রণাটা সবচেয়ে বেশি সইতে হয়েছিল কাদের? সাধারণ খেটে খাওয়া মানুষদের, বিশেষ করে দলিত সম্প্রদায়কে। তারা এপার বাংলা বা ওপার বাংলা দুই দিকেই একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল। ব্রিটিশ শাসন শেষ হয়েছে বহু বছর আগে, কিন্তু সেই প্রায় ২০০ বছরের ইতিহাস, তার শোষণ, তার জাগরণ, আবার তার বিভাজনের ক্ষত, এই সব কিছু কি সত্যিই মুছে গেছে? ঔপনিবেশিকতার সেই জটিল উত্তরাধিকার আজও কিভাবে আমাদের সমাজকে, আমাদের রাজনীতিকে, এমনকি আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে চলেছে, এই প্রশ্নটা আপনাদের জন্য রেখে গেলাম। ভাববেন।